বিএনপি জামাত ইসলামীর স্বাভাবিকভাবেই পলিটিক্যাল যেই মানে চলছে, তাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে। কিন্তু আমার মনে আছে যে এটা আমার চোখে ভাসে, সাইদি সাহেবের যখন রায় হলো তখন 2 দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু জামাত ইসলামীর নেতা বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন। আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন, উনি গ্রহণ করলেন না। এসেই উনি অফিসে ব্রিফ করলেন, হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে, এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন, জেনোসাইডের সংজ্ঞা জানে না, খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত, সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না, ভুল বলেছেন। বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে। দেখেন কতজন মানুষ মরে গেছে, সেভাবে গণহত্যা হয় না। আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয়। আমরা যতদূর বুঝি ইলেকশন ইনশাআল্লাহ হবেই ফেব্রুয়ারিতে। ইলেকশন একমাত্র চায় না হলো আওয়ামী লীগ, কারণ হলো তাদের এখনো প্রত্যাশা যে নির্বাচনটা পিছিয়ে দিয়ে অন্য একটা কিছু করে দেন, তারা কোনো একটা ফর্মে ইলেকশনে ফিরতে চায় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং ধরেন অন্যান্য টুকটাক যে রাজনৈতিক দলগুলো ছিল যারা হয়তো মনে করেছে যে আরো কিছু পরে ইলেকশনটা হলে ভালো হতো, তারাও আর ওই জায়গাটায় নাই, বিকজ এখন গভর্নমেন্ট খুব ডিটারমাইন্ড এবং ইলেকশনের যে দেশে শুরু হয়ে গেছে এটা আপনারা সবাই মিডিয়া দেখতেই পাচ্ছেন যে ইলেকশনের ফ্লো শুরু হয়ে গেছে। এখন আমাদের যেটা ধরেন রাজনৈতিক দলগুলো যদি ভুল করে তাহলে এর সাফার তো মানে সবাইকে কালেক্টিভলি করতে হবে। ধরেন প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন যে ঈদের উৎসবের মতো ইলেকশন হতে হবে। এখন ঈদের উৎসবের মতো ইলেকশন হওয়াটা বলা যত সহজ, এইটা যে কি পরিমাণ কঠিন হবে আমরা ধরেন একটা শুধু বলি, সবাই একমত করেছিল যে সিসি ক্যামেরা প্রত্যেকটা কেন্দ্রে। তো নির্বাচন কমিশন থেকে দেখলাম তারা বলেছে যে সিসি ক্যামেরার দরকার নাই, অনেক খরচ হবে। ব্যাপার হলো দেখেন তাদের কি পরিমাণ দরদ, মানে আমাদের এইটা হলো একটা সুবিধা বাংলাদেশে যে সিসি ক্যামেরা অনেক খরচ হয়ে যাবে, যদি তার বুদ্ধি থাকে তাহলে এই সিসি ক্যামেরাগুলোকে স্কুল কলেজে নিতে পারবে, হাট বাজারে নিতে পারবে এবং প্রচুর কাজে লাগানো যাবে। ধরেন কোনো কাজেই লাগলো না, টাকা তো আপনার পকেটে না। আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের মুখোমুখি গেছে সব থেকে বড় কারণ ছিল পিসফুল এই যে ক্ষমতার হস্তান্তর হয় নাই। তাহলে একমাত্র কোর পয়েন্টটাকে আপনাকে সব থেকে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেটার উপরে দেশ দাঁড়াই থাকে। তো সেজন্য আপনি যদি 1000 কোটি টাকা খরচ করেও দিতে হয়, আপনি দিবেন না কেন? নাম্বার 1, এই আমলাদের কি আপনি এখন একটা প্রপোজাল পাঠান যে আগামী নির্বাচনটা কেমন হবে, এই জন্য তাদেরকে 10টা দেশ ঘুরে আসা দরকার নির্বাচন কমিশনের সবার। চক্ষু বন্ধ করে বলবে হ্যাঁ এটা তো খুব জরুরি, তারা নির্বাচন কমিশন বলবে আমেরিকা ইংল্যান্ড সব ঘুরে আসা দরকার। কিন্তু যখন সিসি ক্যামেরার প্রশ্ন উঠছে তখন বলতেছে এর মানে হলো এই জায়গা থেকে বের হতে হবে। সিসি ক্যামেরা থেকে শুরু করে যত ধরনের মিজার নেওয়া যায় এগুলো নিতে হবে। সব থেকে বড় ব্যাপার আপনি দেখেন বাংলাদেশে আমরা করি কি, ধরেন বিএনপি কত পার্সেন্ট ভোট পেল অথবা জামাত কত পাবে, এইটা কিন্তু কাস্টিং ভোটের পরে গিয়ে বলবো যে এত পার্সেন্ট, কিন্তু আমরা কি টোটাল ভোটারের কত পার্সেন্ট ভোট দেয়। এবারে সব থেকে চ্যালেঞ্জ হবে সেই ডিসেন্ট ভোটাররা, আরবান মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, যারা কোনোদিন সরকারের কাছ থেকে এমপি মন্ত্রী বা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে সাধারণত কোনো কাজে যান না, কিন্তু সেই সব শিক্ষক অন্য যারা একটা ভালো পরিবেশ হলে তিনি গিয়ে কেন্দ্রে ভোট দিয়ে আসেন। তো কেন্দ্র যখনই শুনবে কেন্দ্র দখল হয়ে গেছে তিনি কিন্তু তার প্রার্থীর জন্য ভোট দিতে যাবেন না। তো ওই পরিবেশ যদি আপনি তৈরি করতে না পারেন যে প্রত্যেকটা মানুষ গিয়ে ভোট দিচ্ছে আনন্দের সাথে। দেখেন ধরেন আমার ক্ষেত্রে একটা ক্রাইসিস বলি, আমি যেহেতু নিজেও নির্বাচন করছি আমি জানি আমার ভোটার গ্রুপটা কারা, যারা আসলে কোনোদিনই আমার জন্য কেন্দ্রে মারামারি লাগলে তারা মারামারির মধ্যে যেতে পারবেন না, এই ঝুঁকি নিতে পারবেন না। কিন্তু খুবই সুন্দর যদি একটা নির্বাচন হয় তিনি গিয়ে ভোটটা দিয়ে আসবেন। এখন অন্য কেউ চেষ্টাই করবে তার নিজের লোকদের কি দিয়ে ওখানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা এবং এই মেসেজ ক্যারি করা ওই কেন্দ্রে ঝামেলা হয়েছে, যাতে করে ওই ভোটগুলো আর না আসে। তো এই দায়িত্ব সরকারকে নিতে পারতে হবে এবং ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন যদি হয়, আমি মনে করি এই সরকার আর যা পারুক আর না পারুক, সে যদি ইতিহাসের শ্রেষ্ঠতম সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপরে এখান থেকে বিদায় হতে পারে, এইটা 100 বছরের একটা শ্রেষ্ঠ অর্জন হবে এবং এটাই সব থেকে বড় সংস্কার হবে। 2 সপ্তাহ যদি যায়, আপনি দেখেন আপনি ইলেকশনের জন্য তো 60টা 65টা দিন আপনি সময় দিবেন, তাহলে হঠাৎ করে এত তোড়জোড় এত কিছুর মধ্যে তফসিল ঘোষণা করবে। তফসিল তো রেডি, তফসিলে তো এমন না, তফসিল একটা নিয়ম কিভাবে ইলেকশনটা হবে, তো সেই নিয়মের মধ্যে যা সংযোজিত হয়েছে সেটা বলবে, যা বিয়োজিত হয়েছে সেটা বলবে। তো উনি কেন এটার জন্য আরও 1 সপ্তাহ এই ক্রাইসিস মোমেন্টে একটা দিন, প্রতিটা দিন এখানে হিসাবের মধ্যে ধরা হয়, সেইখানে উনি 1 সপ্তাহ পিছালেন। এইখানেই আমার মনে হয় যে ডালমে কুচকালা হয় এই একটা জায়গায়। তারপরে দ্বিতীয় কথা হলো উনি কিন্তু উনিই প্রথমে বললেন যে 2টা ব্যালট দিয়ে ইলেকশন হতে পারে না, এইভাবে হয় না। আবার উনি এখন বলছেন যে ইলেকশন হবে। এই যে এক এক সময় এক এক কথা, উনি ওনার জায়গায় স্থির থাকতে পারছেন না। একজন নির্বাচন কমিশনার, সিইসি বা ইসি, তাদের স্থির, তারাই তো জনগণকে বুঝাবে। তারা যে অনেক ক্ষেত্রে তাদের যে একদম কপর্দক শূন্য এটা তো বুঝালে হবে না। তারা প্রশাসনের কাছ থেকে হেল্প নেবে, তারা এই জিনিসটাও তারা বলবে। তারা দেখেন
যে কাজটা তাদের করার কথা আপনার তফসিল ঘোষণার পরে আমলাদেরকে ট্রান্সফার করবে। ট্রান্সফারগুলো আগে হচ্ছে, সেই ট্রান্সফার তো আগে মানে তার নিয়ন্ত্রণে তো ট্রান্সফার হচ্ছে না, সরকার ট্রান্সফার করছে। সরকার তো ইলেকশনের মধ্যে কিছু না, কিছু হতে পারে না ওই 2-3 মাস। নির্বাচন কমিশন চাইলে তফসিলের পরে আবার ট্রান্সফার করা যায় না। একটা জিনিস আপনি মনে করেন একজন আমলা সে একখানে গেল 15 দিন থাকলো আবার আসলো, এটা কেমন ধরনের কথা? এটার অর্থটা কি? এখানে প্রত্যেকটা জায়গায় আমি আপনি যখন মনে করছি ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র ডালপালা গজাচ্ছে, তাহলে আবার ওই ষড়যন্ত্রের মধ্যে পড়ছি কেন? একবারও কি ইসি বলেছিল সরকারকে যে আপনি এই 15 দিন আগে কেন ট্রান্সফার করছেন? এটা তো তফসিলের পরে এটা ইসির কাজ হবে, এটা তো আপনি পারেন না, এটা তো তারা বলে নাই। তার মানে কি দুইজনেই দুইজনকে সুযোগ দিচ্ছে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার। তো বিশৃঙ্খলা যদি সরকারের তরফ থেকে হয় বা ইসির তরফ থেকে হয়, তাহলে জনগণের যারা ভোটে দাঁড়াবে তাদের কেন হবে না? আপনি আমাকে বলেন তো। তারা তো এমনিই তাদের ভুলভ্রান্তি হতেই পারে, সেটার জন্য আপনারা আছেন। আপনারা নিজেরাই যখন ভুল করছেন তখন তারা কি করবে? আপনার কুইনাইনের জ্বর হলে ছাড়ানোর কেউ নাই। তো এই জায়গা থেকে বুঝতে হবে যে ইলেকশনটাকে কতটা গুরুত্ব দিচ্ছে। এরপরে আপনি মনে করেন যে প্রশাসনের ট্রান্সফার যেটা, সেটা লটারির মাধ্যমে কিভাবে হয়? লটারি দিয়ে করলে তাহলে তো নির্বাচনও না করে আপনি লটারি দিয়ে দিতে পারেন। এই 4-5টা দল যারা দাঁড়াবে তাদের প্রত্যেকের লটারি দিয়ে দিলে লটারিতে যে উঠলো সেই ইলেকশন। প্রশাসন তো আপনাদের দখলে, কিছু এনসিপি, কিছু জামাতের দখলে। শোনেন, এই দেশের বাইরে তো কোনো মানুষ নাই। আপনাকে কতটা ক্ষমতার অপব্যবহার করছে এটা আপনাকে ধরতে হবে। বিএনপি অনেক দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বা পরিচালনায় ছিল, সেখানে বিএনপির ছাত্র দল থেকে 10টা 20টা 50টা ছেলে তার নিজের মেধা দিয়ে যখন চাকরি নেয় এবং তার ব্যাকগ্রাউন্ড যদি ছাত্র দল থাকে, আপনি কিছু করতে পারবেন না। আমি একসময় ছাত্র দলের ছিলাম, আমি কিছু করলে আপনি আমাকে ছাত্র দল বলবেন, এটা দিনের মতো সত্য, কিন্তু তার মানে আমি অন্যায় কতটা করেছি এটা দেখতে হবে। আর বিএনপির যদি এত লোকই থাকতো তাহলে আপনার এত কিছু হতো না। আপনার ডিসি প্রথম মনে আছে, ডিসি ট্রান্সফারে কয়টা লোক ডিসি ছিল? আমাকে একজন ডিসি ছাত্র দলের করা এক ডিসি আমাকে বলছে আমরা মাত্র 2 জন, 64 জেলায় যদি 2টা ডিসি ছাত্র দলের করা হয়, তাহলে আপনি বলেন যে কে থাকলো? আপনি প্রত্যেকটা ভিসিদের খবর নেন, কয়জন বিএনপি করা বা ছাত্র দল করা ছেলে আছে ওইখানে ভিসির মধ্যে, প্রভিসির খবর নেন। আপনি বিভিন্ন আপনার ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন অ্যাসোসিয়েটগুলোর খবর নেন, আপনি দুদক থেকে শুরু করে আপনি এই জায়গাগুলোর খবর নেন যে কে কয়টা কার লোক, কোথা থেকে আসছে। সচিবদের খবর নেন, যে সচিবটা আপনার সব কিছু আপনার সামলাবে, তার হুকুমে চলবে অন্যান্য জেলাগুলা, সেই সচিব কতটুকু? বিএনপির কয়জন সচিব আছে আপনি বলেন? একজন সচিব আসলে বিএনপির আমি পার্সোনালি চাই না, বা অন্য রাজনৈতিক দলের আসলে চাই না, নিরপেক্ষ লোকই থাকা উচিত। সেই এই যে সাইদি সাহেবের ব্যাপারে, এবং এরপরে আমি আজকে মনে পড়ে যে কাদের মোল্লা সাহেবের যেদিন রায়টা হয়েছে, খন্দকার মাহবুব হোসেন উনি ইন্তেকাল করেছেন, বাংলাদেশের সবথেকে প্রথিতযশা আইনজীবীদের একজন, যিনি বিএনপির বড় নেতা ছিলেন। বেগম জিয়া ওনাকে নিজে ফোন করে বলেছেন যে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য, এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি যেই রাতে হওয়ার কথা ছিল সেদিন একদিন পিছিয়ে গিয়েছিল। তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে খন্দকার মাহবুব স্যার প্রধান বিচারপতির বাসার সামনে রাত্রির দাঁড়িয়ে আছেন, সেই নিয়ে আবার কাগজপত্র নিয়ে। কি ভয়ার্থ চেহারা! বেগম জিয়া সারা রাত জেগে সে খবর নিয়েছেন, এটা আমরা তখন জানতাম যে। এবং আপনাকে এটা আমি একটা বলতে চাই যে দেখেন, ওনার মধ্যে যেটা সব থেকে ব্যাপার, মাতৃত্ব সুলভ আচরণ মধ্যে, এটা আমরা শিবিরের বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে একবার একটা বড় মুভ করার জন্য শিবির প্ল্যান করছিল, ছাত্রদল শিবির মিলে ক্যাম্পাসে একটা বড় মুভমেন্ট করবে আওয়ামী লীগের বিরুদ্ধে। খুবই রিস্কি ছিল, কিন্তু উপায় ছিল না। তো বেগম জিয়া শুনে তারপরে দেখেন মানে অবাক করবার মতো যে উনি ওনার শুধু দলের এবং এই বাচ্চাদেরকে কি পরিমাণ ওন করেন। উনি উঠে বললেন যে করতে পারলে ভালো হইতো, কিন্তু আমার ছেলেরা মনে হয় পারবে না, ওদের জীবন ধ্বংস হয়ে যাবে। ছাত্র দলের ছেলেদের কথা বলছিলেন যে এই রিস্কে যদি ওরা ফেল করে যায় তাহলে ওদের জীবন ধ্বংস করে ফেলবে। তো এই জন্য আপনাকে বললাম, এবং আজকে 1997 সালে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ করেছিল বেগম জিয়ার, এটা এখনো ইউটিউবে আর্কাইভে আছে। তো আমি সবাইকে বলি যে বাংলাদেশে যারা নতুন পলিটিক্স করতে চায়, আমি অন্তত 100 জনকে আমাদের বন্ধুদেরকে বলেছি এই ইন্টারভিউটা যেন শোনে। উনি তখন বিরোধী দলীয় নেত্রী, বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধিতা করি, কি বলেছে? আমি বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ? এবং শেখ হাসিনা 2008-এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল, তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয়, আমি একদম শব্দটা ধরে বলতে পারি, তাহলে স্বাগত জানাবো। যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয়, পথে কাঁটা বিছিয়ে দেব। পরের দিনই বাংলাদেশের সমস্ত মূলধারা মিডিয়া, যারা এখন বিরাট বিএনপি পন্থী হয়ে উঠেছে, তারা আর্টিকেল লিখলেন বেগম জিয়া এইখানে কাটা বলতে কি বুঝলেন? গ্রেনেড হামলা, বোমা বিছিয়ে দেবে হাসিনাকে, ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে। অনেকদিন এই সব কথাগুলো তাকে বলা যায় না, কিন্তু উনি ওনার জায়গা থেকে খোঁজ খবর রাখেন।
তো সেই জায়গায় এত দূরে বসে রাজনীতি করছেন, কাছে আসতে পারলে তো অবশ্যই আপনার ভার্চুয়ালি আর সরাসরি আপনার দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে। তো কর্মীরা উজ্জীবিত হয়, যে কথাটা যে জিনিসটা অনেক দূর থেকে বোঝানো যায় না, যে জিনিসটা অ্যাকশন নেওয়া যায় না, সেই জিনিসটা মুখোমুখি থাকলে কাজ করা যায়, মুখোমুখি থাকলে দুই গ্রুপ নিয়ে বসা যায়, মুখোমুখি থাকলে অন্য দল কি বলল সেটার একটা সলিড কারেক্টলি ওই সময়টায় আনসার করা যায়। তো এই জায়গাগুলা আপনি নিজেও বুঝেন, উনি বুঝেন, আমরা বুঝি, আমরা প্রতিটা মুহূর্তে সাফাটা কিন্তু না, তারাও বুঝতো, তারা হয়তো আমাদের চেয়ে অনেক সময় অনেক বেশি বুঝতো, কারণ যে ষড়যন্ত্রকারীরা আটকে দিচ্ছে বা যে কথাটা আমাদের নেতা বলেছেন যে শুধু আমার অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এই যে একক নিয়ন্ত্রণাধীন নয়, এই যে আশাটা, তো সেখান থেকেই বোঝা যায় যে ষড়যন্ত্রটা কোন জায়গায়, একটা শব্দ দিয়ে কিন্তু অনেক লম্বা কিছু বুঝিয়েছেন। তো সেইখানে আমরা বলতে চাই যে আজকের এই দিনে এটা আসলে জনগণও বুঝতে চায় আপা, যে এই নিয়ন্ত্রণটা আসলে কোথায়। এই নিয়ন্ত্রণটা আপনিও জানেন, আমিও জানি, আমরা কিভাবে বলবো, যিনি সাফারার উনি নিজেই তো বলেন নাই। তো সেইখানে আমি এইটুকু আপনাকে বলতে পারি, যারা মনে করে যে তারেক রহমান সাহেব না আসতে পারলে আমি ক্ষমতায় যাব, বিএনপিকে দমিয়ে রাখা যাবে, বিএনপিকে ক্ষমতা দেওয়া হবে না, তারা তো ওপেনই বলে যে এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে নিয়ে আসবো, যারা এই ধরনের কথা বলে, কিংবা তারা যারা স্বপ্ন দেখছে তারা নিজেরা ক্ষমতায় যাবে, অথবা -2 ফর্মুলার কথা যারা এখনো নিয়ে বোঝানোর চেষ্টা করছে, যেটা বিএনপির মহাসচিবও কিন্তু বারবার করে বলেছেন যে এখনো ওটা চলমান, যে -2 ফর্মুলাটা এখন পর্যন্ত ওইটা ওই অবস্থায় আছে, কিছু না ঘটলে তো এমনিই হয় না। এই যে আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় রাজনীতি, সব কিছু মিলেই আমরা বলবো যারা এই কাজটা করছে তারা জানেন না যে একজন তারেক রহমান ছাড়া, একটা বিএনপি ছাড়া এই মুহূর্তে এই দেশটার নিরাপত্তা যে কতটা হুমকির মুখে। এটা শুধু আমি বিএনপি করি এই জন্য বলছি না, কারণ যারা অন্য দলগুলো আছে তারা তো খুব ছোট ছোট দল, ছোট ছোট দল যেটা না করতে পারবে বড় দলকে ভয় পাবে, এটা জিওই হোক আর লোকালি হোক, তারা ভয় পাবে। সেই বড় দলটাকে যদি দূরে সরিয়ে রাখা যায়, তাহলে দুর্বল একটা সরকার দিয়ে, সিসি টাইপের একটা সরকার দিয়ে এই দেশটার কিন্তু জাহান্নাম বানিয়ে ছাড়া যায়, যেটা আমরা ওটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখনো। তো এই যে এই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে প্রত্যেকেই কিন্তু বুদ্ধিমান, যারা রাজনীতি করে, বুদ্ধি নাই এটা বললে হবে না, আর যারা ভুল করে তারা কিন্তু পরবর্তীতে শিখে শুদ্ধ করতে পারে, কিন্তু তার যারা জেনে বুঝে করে ওটা কিন্তু ভুলের পর্যায়ে পড়ে না, ওটা অন্যায়। সেই জন্য আমরা বলতে চাচ্ছি যারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত ভালো কথা বলছেন, আমি তাদের কথা বলছি, 16 মাসে কিন্তু তারা একবারও বলেন নাই, ভালো কথা বলেন নাই। যদি বলতেন আরও একটু অ্যাডভান্স হতে পারতো, যদি বলতেন তাহলে আমি বলবো না যে আমার দলের মানুষগুলো সব ফেরেস্তা, তাহলে শয়তানগুলো, ডেভিলগুলো কিন্তু একটা বিচার হতে পারতো, তারা কিন্তু ভয়ে দূরে সরে যেত। তো এই জায়গাটায় যে আমরা যেটা বলতে চাই যে 16 মাস চলে গেছে, আরও যদি ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা না হয় তাহলে কিন্তু আমরা একটা অনিশ্চিত বাংলাদেশের মধ্যে পড়ে যাব। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এরকম শঙ্কা রয়েছে, কিন্তু সবাই তো বলছে যে আসলে ইলেকশন হবেই। রনি, আপনার কাছে একটু জানতে চাই যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তো একটা আগ্রহ। আমি একটা জিনিস বলি, আমি একটু আগে এখানে আসার আগেই ওনার পরিবারের এক সদস্যের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিছু কথা হয়েছে। সে আলোকে যেটা হলো যে ওনার প্রথমে বলেনি যে এখানে ওনার দেশে ফেরার ইস্যুটা দুইটা, একটা হলো ব্যক্তিগতভাবে ওনার মা অসুস্থ, সন্তান উনি ভুলে যান যে খালেদা জিয়া তারেক রহমান, সেইটা একজন সন্তান হিসেবে ওনার এর চেয়ে দুঃখের আর কিছু নাই যে মায়ের কাছে আমি এই মুহূর্তে থাকতে পারি। উনি ফেসবুকে স্ট্যাটাস, চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন। হ্যাঁ, মানে স্ট্যাটাসের বাইরেও, মানে এটা সবচেয়ে বেশি দুঃখিত হওয়ার কথা তার, মানে সন্তান হিসেবে আমি থাকতে পারতেছি না আমার মায়ের কাছে ব্যক্তিগতভাবে। এই ব্যর্থতা কোনো সন্তানই এই ব্যর্থতার জন্য নিজেকে ক্ষমা করতে পারবে না। প্রথম কথা হলো মানে সবচেয়ে কষ্টের মধ্যে সন্তান হিসেবে তারই থাকার কথা, এটা একটা। আর রাজনৈতিক দিক থেকে ওনার অনেক আগেই দেশে চলে আসার উচিত ছিল, প্রায় 6 তারিখের পরেই দেশে থাকলে ওনার ভালো হইতো। এই কথা বাজারে বহু আগের থেকে আছে, বহু পুরানা। কিন্তু ফলে এখনকার কনটেক্সটে ওনার দেশে আসা দরকার কি দরকার না, এটা একান্তই ব্যক্তিগত, এটাকে পলিটিসাইজ করাটার আমি বিপক্ষে, এটা দরকার নেই। তারপরেও এখন উনি এখানে কেন আসছেন না সেটা যখন জানার চেষ্টা করলাম, যেটা হলো যে ওনার যে চিকিৎসাটা চলতেছে, উনি যে লাস্ট যে লন্ডনে গেলেন, যে হাসপাতালে যে তত্ত্বাবধানে চলতেছে লন্ডনে, এবং সেখানে ওনার স্ত্রী, তিনিও তো ডাক্তার, তো ওইখানে সমন্বয় এবং আপনার এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে তারপরে নেওয়া, এইটার দিকে ওনাদের আগ্রহ বেশি, এবং এই জিনিসগুলো করার জন্য ওইখানে থেকে এটা করাটা ওনার জন্য বেশি সুবিধাজনক। কারণ এখন যদি উনি এখানে আসে, হাজার হাজার নেতাকর্মীর চাপ সামলাবে নাকি উনি
আগে মার চিকিৎসার জন্য দৌড়াবে। ফলে উনি এতটাই আপনার অকুপাইড তার এই চিকিৎসার ব্যাপারগুলো নিয়ে যে উনি কিন্তু তার নির্বাচনী যে কার্যক্রম যোগাযোগ এগুলো থেকে সম্পূর্ণ দূরে, মানে 100% মনোযোগ উনি এই বিভিন্ন দেশের যে মেডিকেল টিম বোর্ড এগুলোতেই উনি ব্যস্ত সময় আছেন। ফলে এই মুহূর্তে উনি এসে এখানে একটা ধরেন আপনি দেখতেছেন অলরেডি ধরেন দেখবেন যে এবার কেন সামনে প্রচুর লোকজন হাউকাউ। ফলে উনার মানে মার চিকিৎসা নিশ্চিত করাটা ওনার জন্য যে জরুরি কাজটা সেটা ওনারা আশা করতেছে যে খালেদা জিয়ার মানে বেগম জিয়ার অবস্থাটা যদি আরেকটু ভালো হয় সেক্ষেত্রে মুভ করার ক্ষেত্রে সেক্ষেত্রে ওইখানে ডাক্তারদের সাথে বসে যে কাজগুলো করা, এয়ার অ্যাম্বুলেন্সগুলো রেডি করা, এই কাজগুলো ওইখানে থেকে করানোর জন্য বেশি সুবিধাজনক রেদার দেন এখানে এখন দৌড়ে চলে আসাচ্ছে। এইটা পরিবারের দিক থেকে বলা হচ্ছে এটা। আর একটা হলো যে ধরেন ডেফিনেটলি আপনার রাজনৈতিকভাবে যদি আপনি চিন্তা করেন এখানে কিন্তু একটা বিষয় আসছে, তারেক রহমান কিন্তু এসএসএফ এর প্রোটোকল পাওয়ার অবস্থায় নাই, কারণ উনি তো সাবেক প্রধানমন্ত্রী না। তারেক রহমানকে যদি আপনি এসএসএফ এর দিতে হয় তাহলে নাহিদ ইসলামকে দিতে হবে, জামাতের আমিরকে দিতে হবে, অন্যান্য দলগুলোকে দিতে হবে। খালেদা জিয়া পান, উনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হিসাবে পান। ফলে তারেক রহমানের প্রোটোকলের একটা সমস্যা আছে। এবং এখানে আমাদের প্রেস সেক্রেটারি শফিক ভাই যে কথাটা বললেন যে ওনার তো আসতে কোনো বাধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞার কথা তো এখানে উঠছে না। সিকিউরিটির কনসার্নটা আছে, সিকিউরিটির কনসার্নটা আছে। এবং আপনি জানেন যে এই সরকার ফর্ম হওয়ার পরে ডক্টর ইউনূসের উপরে 3 থেকে 4 বার আপনার আক্রমণের অ্যাটেম্প নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আপনার বেশ সফলতার সাথে প্রোটেক্ট করা গেছে। ফলে এখন তারেক রহমানের সিকিউরিটিটা বিএনপির জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো কিন্তু মা অসুস্থ, সন্তান, এখানে সিকিউরিটির কোনো কোশ্চেন নেই। এখানে রিয়েলি উনি আসলে চিকিৎসার প্রয়োজনে যেটা মানে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডনে থাকলে এই একটা নিরাপত্তা ঝুঁকির চেয়ে বড় কথা হলো যে আপনার এখানে সরকার ধরেন আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থাটা আমরা যেটা আশা করছিলাম সেটা তো হয় নাই। আপনার পুলিশ সংস্কার তো এইভাবে করেন নাই। আপনার সেনাবাহিনীর মধ্যে যারা ক্রিমিনালস তাদের বিচারের প্রক্রিয়াটা দেখেন কত দূর পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গভাবে করা গেছে কিনা। তো ফলে বিএনপির শত্রু বন্ধু এইটা তো ধরেন পরিষ্কার করা যাচ্ছে না। তো পরিষ্কার করা যদি না যায় তাহলে তো ধরেন আসলে একটা রিস্ক থেকে যায়। এটা একটা। আরেকটা হলো যে পরিবারের দিক থেকে উনি তো ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি তো একজন বাবাও, উনি তো একজনের স্বামীও, তাই না, একজনের সন্তানও। বলে ওনার পরিবারের দিক থেকে ওনার এই যে নিরাপত্তার যে ব্যাপারটা যেটা উনি বললেন যে সবকিছু আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। ধরেন আপনার সন্তান যদি বলে যে বাবা আমি তোমাকে যেতে দিব না এখানে, আপনি সাহসী, আপনি যেতে চান, যেত এমন মোমেন্ট আসে তো আপনি সন্তানকে কি আসলে ওনার পরিবারকে ইন্ডিকেট করছে না অন্য বিষয় ইন্ডিকেট করছে? মানে এটা যেহেতু উনি পরিষ্কার করে নাই তাহলে আমাদের দিক থেকে সেটা নিয়ে একটা আলোচনার বিষয় রয়েছে, বলার সুযোগ নাই। কিন্তু আমি বলতেছি এখানে মাল্টি ফ্যাক্টরস আছে, এটা পরিষ্কার। সেই মাল্টি ফ্যাক্টরের ক্ষেত্রে একটা শেষ করে একটা সেকেন্ডে মাল্টি ফ্যাক্টরের ক্ষেত্রে একটা হলো চিকিৎসার ব্যাপারটা আমাদের আলাদা রাখতে হবে এখন এটা, হ্যাঁ। আর পলিটিক্যালি ওনার ফেরার ক্ষেত্রে সিকিউরিটির যে প্রবলেমটা সেটা সলভ করতে হবে, সেটা সলভ করতে হবে। 2 নাম্বার হলো এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে আমাদের এখানে জাতীয় স্বার্থের রাজনীতি বিকাশের ক্ষেত্রে আমরা দেশের রাজনৈতিক পরিবেশকে আপনার এই একটা ক্যাওটিক অবস্থার বাইরে নিয়ে যেতে হবে। এই ক্যাওটিক অবস্থায় রাখা যাবে না। এই যে আপনি অস্থিতিশীলতা, কারণ এটা ক্যাওটিক সিচুয়েশনের কথা বললেন, নেতাদের জীবনও কিন্তু হুমকির মুখে, শুধু তারেক রহমানের একা নিরাপত্তার কথা বললে হবে না। না, এনসিপি নেতারা যদি হুমকির মুখে পড়ে, আমি একটা এনসিপি নেতা আপনাকে জিজ্ঞেস করি যে আপনাদের আহ্বায়ক কাছে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে, আপনাদের জীবন হুমকির মুখে, যেটা রনি বলছিলেন, আপনারাও কি সেরকম মনে করেন কিনা? বা এই অস্থিতিশীলতার শঙ্কা দূর করার উপায়টা কি? এখন যারা রাজনীতি করছে, বিএনপি, জামাত বা এনসিপি বা হাদিরা, সবাই তো আসলে ফ্যাসিস্ট বিরোধী এবং ফ্যাসিস্ট বিরোধী সবাই আন্দোলনে সক্রিয় ছিল। এখন আপনাদের ভিতরে অস্থিতিশীলতার সংখ্যাটা আসে কেন? কারণ এখন অনেক ধরনের স্বার্থ আছে। হ্যাঁ, তখন ফ্যাসিস্ট বিরোধী কিন্তু এই নির্বাচনটা, হ্যাঁ, একটা নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার পিছনে সুষ্ঠুভাবে, যেটা আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন, ট্রানজিশনটা যাতে পিসফুলি হয়, এটার জন্য এই 5 আগস্ট পরবর্তী জুলাই আগস্টে যেসব পক্ষগুলো এক ছিল এটার ব্যাপারেও সবাইকে যে কোনো মূল্যে এক থাকতে হবে, সব স্বার্থকে এটার নিচে রাখতে হবে। আরেকটা জিনিস, এই যে তারেক রহমান সাহেবের ফিরে আসা বা ওনার লন্ডনে যে বৈঠক হওয়া, প্রধান উপদেষ্টা দেখা করা, আমরা নানান সময়ে রাজনৈতিক সমালোচনা করেছি এবং সংস্কারের বিষয় নিয়েও আমরা অনেক সমালোচনা করেছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেছি। কিন্তু এখন রাইট নাও ওনার যে সিদ্ধান্ত উনি নিয়েছে, পারিবারিক দলীয় যে কারণেই উনি এই সিদ্ধান্ত নিয়েছে, এটা সম্পূর্ণ মানে এই রাজনৈতিক মন্তব্য থেকে আমরা বিরত থাকতে চাই। এটা সম্পূর্ণ ওনাদের বিষয়, কারণ এটাতে যদি কোনো কনসিকুয়েন্স হয় ওনার এই না আসার কারণে বা
বা কোনো ঝুঁকি হয়, এটা কিন্তু বিএনপি এবং ওনাকেই নিতে হবে। সো এটাকে আমরা সম্পূর্ণভাবে মনে করি যে এটা ওনাদের বিষয়। কারণ বেগম খালেদা জিয়া আপা যখন বললেন যে আমরা অনেকে হয়তো এখন সুন্দর সুন্দর কথা বলছি, আসলে ম্যাডাম জিয়াকে আমরা অনেক আগেই, এই প্রজন্ম রাজনীতিতে আসার আগেই ওনাকে আমরা রাজনীতির ঊর্ধ্বে মনে করি। উনি আসলে কোনো দলের একক এটা আমরা কখনোই মনে করি না। আমরা বিভিন্নভাবে এই কথা আমাদের বক্তৃতায় এসেছে, আমাদের জবানে, আমাদের লেখায় অনেকবার এসেছে। সো উনি আসলে সব কিছুর ঊর্ধ্বে। এখন যখন উনি একদম একটা সংকটাপন্ন অবস্থায় আছে, এখন ওনার ছেলে বা ওনার পরিবার বা ওনার দল ওনাকে ঘিরে কি সিদ্ধান্ত নিচ্ছে এটা একান্তই আসলে ওনাদের বিষয়। এই ব্যাপারে রাজনৈতিক মন্তব্য করা বা এটাকে নিয়ে সমালোচনা করাটা থেকে আমরা বিরত রাখতে চাই আমাদেরকে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সাথে এই যে নির্বাচন ঘিরে যে একটা শঙ্কা, এই বিশেষ করে আজকে অনেকেই এটা আলোচনায় অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখি করছেন, এটা যাতে না হয়। কারণ এই শঙ্কাটা আমাদের যাতে সবার হয়। যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সবাই নিজের স্বার্থ ভুলে এক কাতারে চলে এসেছিল, এই নির্বাচনের পরে, ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই যে একটা অন্তর্বর্তী সরকার থেকে একটা নির্বাচিত মানে জাতীয় সংসদের নির্বাচনের দিকে যাওয়ার এই সরকার গঠনের এই ট্রানজিশনটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। এবং আপনারা দেখেন যে এই শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে তো সকল রাজনৈতিক দলকেই দায়িত্বশীল ভূমিকা আসলে রাখা উচিত, কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকা রাজনৈতিক দলগুলো রাখতে পারছে কি না, এই বিষয়টা আমি যদি হাদি আপনার কাছে জানতে চাই। সকল রাজনৈতিক দলই কি আসলে দায়িত্বশীল আচরণ করছে? মানে প্রথমত এটা এখনই সাম আপ করা খুব কঠিন, এটা আমরা বলতে পারবো ইলেকশনের কাছাকাছি সময়। কিন্তু ব্যাপার হলো, ধরেন যদি ইলেকশন মানে